আগের ভিডিওগুলোতে যেগুলো আমরা শিখেছি ভয়েস চেঞ্জের নিয়ম সংক্রান্ত, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করে একবার দেখে নেই। চলো, প্রথমে কি আছে? হি প্লেজ ক্রিকেট। এটার ভয়েস চেঞ্জ করব। আমি আর নিয়মগুলো বলছি না, যাদের অসুবিধা হবে তারা, আমি লিখে দিয়েছি এদিকে, এগুলো ফলো করে নেবে। ক্রিকেট, তারপরে প্লেজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ নিয়ে আসতে হবে। কি হবে? ইজ, ভার্বের থার্ড ফর্ম প্লেড, এরপর বাই, এবং হিটা অবজেক্ট হয়ে গেলে হবে হিম। ক্রিকেট ইজ প্লেড বাই হিম। দ্বিতীয়, সুমি ইজ ইটিং অ্যান অরেঞ্জ। ইজ ইটিং, দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইজ ইটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, এই পুরোটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করে নিয়ে এলাম। অ্যান অরেঞ্জ সাবজেক্ট। সুমি ইজ ইটিং অ্যান অরেঞ্জ, চেঞ্জ হওয়ার পর অ্যান অরেঞ্জ ইজ বিং ইটেন বাই সুমি। এবার পারফেক্ট, এটা আমি এই রুলস গুলোকে একবার বলে তারপরে ব্যাখ্যা করছি। আই হ্যাড স্ল্যাপড হিম, এটা ভার্ব, ভার্বকে প্রশ্ন করবো হোয়াট দিয়ে আর হোম দিয়ে। হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আমরা পাচ্ছি না। আই হ্যাড স্ল্যাপড, স্ল্যাপ মানে হচ্ছে চর বা থাপ্পড়। আই হ্যাড স্ল্যাপড হিম, কাকে? উত্তর হিম, কিন্তু কি কি করেছি উত্তর কিন্তু আসছে না। তাহলে হোম দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পেলাম। এবার যেটা আমি অবজেক্ট হয়ে পেয়েছি সেটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। হিমটা সাবজেক্টের ঘরে এলে হবে হি। পারফেক্ট, কোন পারফেক্ট? পাস্ট পারফেক্টে আছে, আচ্ছা পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টের প্যাসিভ নিয়ে আসতে হবে। কি হবে? হ্যাড এবং বিন। হি হ্যাড বিন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ল্যাপ্ট হলো। তারপরে বাই প্রিপোজিশন এবং আই অবজেক্ট হয়ে এলে তার রূপটা হবে মি। হি হ্যাড বিন স্ল্যাপড বাই মি। 4 নাম্বার, সুরেশ উইল হ্যাভ ড্রিভেন এ কার। উইল হ্যাভ অর্থাৎ উইল মানে ফিউচার এবং হ্যাভ পারফেক্ট, ফিউচার পারফেক্টে আছে। ড্রিভেন এ কার, ভার্ব কোনটা? ড্রিভেন। কি চালাচ্ছিল? এ কার। এ কার অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করে নেব। এ কার উইল হ্যাভ, এবং প্যাসিভ সেন্স হলে হবে একটা বিন, উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম ড্রিভেন, প্রিপোজিশন বাই, এবং সুরেশ নাউন, সেই জন্য আনচেঞ্জ থাকবে এবং সুরেশ হয়ে যাবে। 4টে করলাম, 4টে এক্সাম্পল, 4টে আলাদা আলাদা টেন্সের, 5 এবং 6 এরপরে স্লাইডে দেখব। নেক্সট, ইউ মে কল ইউর ফাদার। মে কল, মে আমরা এখনো ক্লাস করিনি। মে কি ভার্ব? মে হচ্ছে অক্সিলারি ভার্ব। কিরকম অক্সিলারি? মডাল অক্সিলারি। এগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে ধীরে ধীরে আলোচনা করব। মে মডাল অক্সিলারির মধ্যে পড়ে। মেন ভার্ব কি? কল। তাহলে ইউ মে কল, কল ভার্বকে প্রশ্ন করব হোয়াট আর হোম দিয়ে। হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি না। হোম, কাকে কল করেছিল? ইউর ফাদার। ইউর ফাদার অবজেক্ট, সাবজেক্ট করে নেব ইউর ফাদার। অক্সিলারি ভার্বটা যেমন তেমনই বসে যাবে, তারপরে একটি বি বসবে, মে বি। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মে বি কল্ড। বাই যেমন বসে প্রিপোজিশন হিসেবে বসলো, এরপর অবজেক্টের স্থানে এলে হবে ইউ। আমরা জানি ইউ অবজেক্টিভ কেসেও ইউ থাকে এবং সাবজেক্টিভ কেসে এলেও সেটা ইউই হয়, অর্থাৎ ইউ এর কোনো চেঞ্জ হয় না। উত্তরটা হবে ইউ, সরি এখানে আমি ভুল লিখি, এখানে ইউর ফাদার হবে, তাই না? ইউর ফাদার, ইউর ফাদার পুরোটাই তো অবজেক্ট। ইউর ফাদার পুরোটাই অবজেক্ট পেয়েছিলাম, কাকে কল করেছিল? ইউর ফাদার। ইউর ফাদার মে বি কল্ড বাই ইউ, এই হলো মডার্ন অক্সিলারি ভার্ব এবং অন্যান্য যে সমস্ত বি ভার্ব, পাস্ট পারফেক্টের ভার্ব। এরপরে বিশেষ একটি সেন্টেন্স আছে, এই দেখো 6 নম্বর সেন্টেন্স, এটা আমরা পরের স্লাইডে আলোচনা করছি। এখন যে সেন্টেন্সটা আলোচনা করব সেটা সম্পূর্ণ আলাদা। সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, দেখো কিছু নতুন বিষয় তোমাদের চোখে আসবে। সেন্টেন্সটাতে আছে সি গেভ মি এ ব্যাগ, সে দিয়েছিল আমাকে একটি ব্যাগ। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে গেভ। বেশ, ভার্বের আগের অংশটা কার জন্য? সাবজেক্টের। ভার্বের পরের অংশটা কার জন্য? অবজেক্টের, তাই তো? গেভ, দিয়েছিল, কে দিয়েছিল? সি। কোথায় বসে আছে? সাবজেক্টের অংশে। তাহলে সি হলো এই সেন্টেন্সের ডুয়ার অথবা এজেন্ট, যা খুশি আমি তাই বলতে পারি, ঠিক আছে? ডুয়ার অথবা এজেন্ট। সাবজেক্ট কাজটা কি করে? দেওয়া কাজ, গেভ। গেভ এই ভার্বকে আমি দুটো প্রশ্ন করব, একটি হচ্ছে হোয়াট দিয়ে, কি দিচ্ছে? উত্তর পাচ্ছি কি? ব্যাগ। আমি অবজেক্ট বললাম নিতে, অথচ ব্যাগ হিসেবে আমি উত্তর পাচ্ছি। সি গেভ, সে দিয়েছিল। হোয়াট, কি দিয়েছিল? উত্তর আসছে ব্যাগ, অর্থাৎ ব্যাগ হচ্ছে অবজেক্ট, এ ব্যাগ, এইটুকু অবজেক্ট হিসেবে পেলাম। আরেকটা কি প্রশ্ন করতে পারি? হোম দিয়ে, কাকে? সি গেভ
হোম সে কাকে দিয়েছিল, উত্তরে আমি পাচ্ছি মি, আমাকে দিয়েছিল। অর্থাৎ এই সেন্টেন্সে মি এটাও অবজেক্ট এবং এ ব্যাগ এটাও অবজেক্ট, দুটো অবজেক্ট আমি এই সেন্টেন্স পাচ্ছি। এই দুটো অবজেক্টকেই আমরা নাম দেই ডাবল অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্টের সেন্টেন্স। কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, যে সেন্টেন্স দুটো অবজেক্ট আছে। আগের যে নিয়ম সেই নিয়ম গুলো তো মেনটেন করতেই হবে, তার সাথে নতুন নিয়ম এসে অ্যাড হবে। এই যে দুটো অবজেক্ট পেলাম, এই দুটো অবজেক্টের একটু নামগুলো জেনে নিই। কি কি অবজেক্ট পেয়েছি? একটা অবজেক্ট পেয়েছি মি, আর একটা অবজেক্ট পেয়েছি এ ব্যাগ। এইরকম সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে দুটো অবজেক্ট দু ধরনের হয়। একটি অবজেক্ট হয় যার মধ্যে প্রাণ আছে, দেখো মি, মি একটা প্রোনাউন। প্রোনাউনটা কার জন্য ব্যবহৃত হয়? নাউনের জন্য। নাউন অর্থাৎ কোন নাউন? ফার্স্ট পার্সন। আয়ের বদলে প্রোনাউন ব্যবহৃত হচ্ছে অবজেক্টিভে মি। মিটা নামের পরিবর্তে, নিজের নিজের নামের পরিবর্তে, অর্থাৎ এর মধ্যে প্রাণ আছে। প্রাণ যদি থাকে, প্রাণীবাচক যদি হয়, তখন সেই অবজেক্টটাকে বলা হয় অ্যানিমেট অবজেক্ট। অ্যানিমেট অবজেক্ট। এই অ্যানিমেট অবজেক্টটাকেই গ্রামারের ভাষায় বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এটা মনে রাখবে, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? আরেকটি অবজেক্ট থাকে যার মধ্যে কোনো প্রাণ থাকে না, এ ব্যাগ, কোনো প্রাণ থাকে না। এই অবজেক্টটাকে বলা হয় ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট, এর গ্রামাটিক্যাল নেম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একটু সূক্ষ্মভাবে মনে রাখবে, যার মধ্যে প্রাণ আছে তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, যার মধ্যে প্রাণ থাকে না তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট আর ডিরেক্ট এই দুটো মনে রাখবে। দুটো অবজেক্ট কি কি আমরা সাবজেক্ট করতে পারি? দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসা যায়। চলো করে দেখি। মনে করো প্রথম আমি এ ব্যাগ, এ ব্যাগ এই যে অবজেক্টটা ছিল একে আমি সাবজেক্ট করব। তো সাবজেক্ট করে নিয়ে এলাম এ ব্যাগ। এরপর দেখবো টেন্স কি, গেভ, এটা ছিল, গেভ ছিল পাস্ট ইনডেফিনিটে। এর প্যাসিভ করব, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভে কি হয়? ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম গিভেন। এইবার আমাকে থামতে হবে। কেন থামতে হবে? আমরা শিখেছি প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে এলো, তারপরে একটি বি ভার্ব বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে। এরপরে কি শিখলাম? এরপরে শিখেছি একটি বাই প্রিপোজিশন বসে। কিন্তু লক্ষ্য করো, এখানে মি বলেও একটি অবজেক্ট ছিল যাকে আমরা এখনো কিন্তু ব্যবহার করিনি। তাহলে মিটাকে আমরা কোথায় রাখবো? মানে অবজেক্টটাকে রাখবো ভার্বের থার্ড ফর্মের পর। ভালো করে খেয়াল করো, মিটাকে রাখবো ভার্বের থার্ড ফর্মের পর। কিন্তু এই জিনিসটা মনে ঢুকিয়ে নাও, যখন অপ্রাণীবাচক অবজেক্ট, অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই, ডিরেক্ট অবজেক্ট যেটাকে আমরা বললাম, যার মধ্যে প্রাণ নেই, তাকে যদি সাবজেক্ট করে নিয়ে আসি, তখন পড়ে থাকলো কে? প্রাণীবাচক অবজেক্টটা। এই প্রাণীবাচক অবজেক্ট সেন্টেন্সে তো ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করব? ও কোনো রকম চেঞ্জ না হয়ে যেমন ছিল তেমনই বসে যাবে মেন ভার্বের থার্ড ফর্ম যেটা প্যাসিভে হবে তারপর। কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম এবং ইনডিরেক্ট অবজেক্ট মি, যেটা ইনডিরেক্ট অবজেক্ট মি, এর মধ্যে একটি প্রিপোজিশন টু বসবে। টু প্রিপোজিশন না বসালে কিন্তু লাইনটা হবে না। আরেকবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের যেটা ছিল ডিরেক্ট অবজেক্ট এ ব্যাগ, অর্থাৎ অপ্রাণীবাচক, যার মধ্যে প্রাণের অস্তিত্ব ছিল না, তাকে আমি সাবজেক্ট করে নিয়ে এসেছি। সাবজেক্ট করে নিয়ে আসার পরে যেমন নিয়মে চলছিল তেমনই চললো, কিন্তু ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করার পর ইনডিরেক্ট অবজেক্টটা মি তাকে বসিয়ে দিতে হবে। মিকে বসানোর আগে এই ভার্বের থার্ড ফর্মের মাঝে টু প্রিপোজিশনটা যেন থাকে। টু প্রিপোজিশন বাইরে থেকে নিয়ে এসে বসাতে হবে। হলো? এরপরে বাই প্রিপোজিশন যেমন বসে তেমনই বসবে, এবং সি অবজেক্টের ঘরে গেলে হয়ে যাবে আর। উত্তরটা হবে এ ব্যাগ ওয়াজ গিভেন টু মি বাই হার। আচ্ছা, এবার আমরা কি করব? আরেকটি সেন্টেন্স করব যেখানে মি এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো। করে দেখি, মি যদি সাবজেক্টিভের ঘরে আসে তাহলে কি হয়? আই হয়ে যায়। এই সেন্টেন্সটা দেখো, এই ছকটা, এই যে মি অবজেক্টিভের ঘরে ছিল, মি ভার্বের পরে আছে তাই মি ছিল, ভার্বের আগে যদি নিয়ে আসি তাহলে তার রূপ হয়ে যাবে আই। আই এলো। প্যাসিভ, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ সেন্স, আই এর পরে ওয়াজ হয়, আই ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম গিভেন। কিন্তু এখানে যেহেতু আমি ইনডিরেক্ট অবজেক্ট যেটা ছিল তাকেই সাবজেক্ট করে নিয়ে চলে এসেছি, এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্মের পর আর টু প্রিপোজিশন বসাতে হয় না। আই ওয়াজ গিভেন টু, এটা কিন্তু হবে না। এই অ্যাক্টিভ ভয়েসের যদি মি অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট তাকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে নিয়ে আসি, তখন ডিরেক্ট অবজেক্ট ছিল তাকে এখানে নামাতে হবে এ ব্যাগ। যেমন মি নামিয়েছিলাম তখন ব্যাগ নামালাম, এই ব্যাগের আগে কিন্তু টু বসাতে হবে না, অর্থাৎ ডাইরেক্ট তখন বসে যাবে ভার্বের থার্ড ফর্মের পর। আই ওয়াজ গিভেন এ ব্যাগ বাই হার।
আই ওয়াজ গিভেন এ ব্যাগ বাই হার। এই হল ডবল অবজেক্ট যদি থাকে তাহলে তার প্যাসিভের ফর্ম। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, দে গিভ হিম এ বক্স, তারা দেয় তাকে একটি বাক্স। ভার্ব কোনটা? গিভ। কে দিচ্ছে? তারা। কাকে দিচ্ছে? হিম। হিম হচ্ছে অবজেক্ট। কি দিচ্ছে? এ বক্স, এটা অবজেক্ট। যে কোনো একটাকে নিয়ে আসবো। এর মধ্যে কোন অবজেক্টটা প্রাণীবাচক? হিমটা। যে প্রাণীবাচক তাকে কি অবজেক্ট বলা হয়? ইনডিরেক্ট অবজেক্ট। আর যার মধ্যে প্রাণ নেই তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টকে আমি সাবজেক্ট করে আনছি। হিম সাবজেক্টের ঘরে আসার পর হয় হি। ভার্বটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিটে। তার প্যাসিভ ফর্ম হি ইজ। ভার্বের থার্ড ফর্ম গিভেন, হি ইজ গিভেন। যেমন ছিল আরেকটা অবজেক্ট সেটা তেমনই বসে যাবে, এ বক্স। দেখো টু বসলো না, কিন্তু কেন টু বসলো? ইনডিরেক্ট অবজেক্টকে আমি সাবজেক্ট করে এনেছি, প্রাণীবাচক অবজেক্টকে আমরা সাবজেক্ট করে এনেছি, সেই জন্য ভার্বের থার্ড ফর্ম আর ডিরেক্ট অবজেক্ট পাশাপাশি বসলো। ঠিক আছে, বাই প্রিপোজিশন বসে, দে অবজেক্ট হয়ে যাওয়ার পরে হবে দেম। হি ইজ গিভেন এ বক্স বাই দেম। এরপর এ বক্স যেটা ছিল ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ অপ্রাণীবাচক, তাকে আমি সাবজেক্ট করে আনি, এ বক্স। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ফর্ম ইজ, ভার্বের থার্ড ফর্ম গিভেন। কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট যেটা হিম ছিল তাকে ডাইরেক্ট নামাতে পারবো না, এ বক্স ইজ গিভেন হিম হবে না। এই দুটোর মানে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এবং ইনডিরেক্ট অবজেক্ট, এটার মাঝখানে একটা টু প্রিপোজিশন বসাতে হবে, এ বক্স ইজ গিভেন টু হিম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে দে অবজেক্ট হয়ে যাওয়ার পরে হবে দেম। এ বক্স ইজ গিভেন টু হিম বাই দেম। এই হলো ডাবল অবজেক্টের প্যাসিভ ভয়েসের রূপান্তর। ছোট করে একটু বলে রাখি, লক্ষ্য করে দেখো এই যে দুটো সেন্টেন্স আমরা করলাম প্যাসিভে, দুটো সেন্টেন্সেই দুবার যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে যাইনি সেটা যেমন ছিল তেমনই বসে গেছে উইদাউট এনি চেঞ্জ। অর্থাৎ প্রথম সেন্টেন্সে এ বক্স, এই ডিরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করিনি, সেই জন্য এ বক্স যেমন ছিল তেমনই বসে গেছে। আর দ্বিতীয় সেন্টেন্সে হিমকে আমরা সাবজেক্ট করিনি, হিমটা যেমন বসার তেমনই নেমে গেছে। তাহলে এখান থেকে আরেকটি কনসেপ্ট আসে, যে অবজেক্ট, এই দুটো অবজেক্টের মধ্যে যে অবজেক্টটা কোনো রকম চেঞ্জ ছাড়াই প্যাসিভের সেন্টেন্সে নেমে যায় সেই অবজেক্টটার নাম হয় রিটেন। রিটেন অর্থাৎ থেকে যাওয়া, তার সাথে ইডি এবং অবজেক্ট, রিটেনড অবজেক্ট। রিটেন মানে থেকে যাওয়া, অর্থাৎ সেই অবজেক্টটা অ্যাজ ইট ইজ প্যাসিভ ভয়েসে নেমে যায়। এটাই ছিল আজকের আমাদের টপিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।